গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। অপরাজিতা ফুল ফুটেছে আজকে, আর গাছটা দেখো কি সুন্দর করে রডটাতে পেঁচিয়ে নিয়েছে, বেশ ভালো লাগছে। আর একটা ফুটেছে জবা ফুল। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো কয়েকদিন ধরে মন মেজাজটা খুব খারাপ থাকার কারণে ডেলি দিন ব্লগ দিতে পারছি না। কিছু কিছু এমন কথা আছে যে আমার মাথা থেকে যাচ্ছেই না, যার কারণে আমি মেন্টালিভাবে বেশি একটা ভালো নেই। তো যাই হোক, সকালবেলা উঠে মেয়েকে আগে তো খাবার দিতে হবে, ওকে স্কুলে পৌঁছে দিয়ে আসতে হবে। তো তার জন্য এখানে আমি বানিয়ে নিচ্ছি স্মুদি। কালকে রাত্রিবেলা এই ড্রাই ফ্রুটগুলো বেশি করে ভিজিয়ে রেখেছিলাম। আজকে আর সকাল সকাল কোনো রান্না বাড়া করবো না। এই স্মুদি তারপর ছাতু টাতু দুটো দিয়ে একবারেই আর কি সবাই মিলে এক গ্লাস করে খেয়ে নেব। আর বানিয়ে নেব হচ্ছে ব্রেড অমলেট অবন্তিকার টিফিনেও দিতে পারবো, আর আমরাও একটা দুটা করে খেয়ে নেব। সকালবেলাটা এই দিয়ে কেটে যাবে। আর অবন্তিকার বাবা তো অফিস আছে, ও তো খেয়ে দিয়ে যাবে। ওর জন্য কালকে একটুখানি ভাত ফ্রিজে রাখা আছে, সেটা গরম করে দিলে ও খেয়ে দিয়ে অফিসে যেতে পারবে। এর মধ্যে আর আলাদা করে আমি চিনি মেশালাম না, কারণ খেজুরের যে মিষ্টিটা সেটা দিয়েই হয়ে যায়। অবন্তিকার আলাদা করে আর চিনি টিনি চায় না, তো ভালোই হয়েছে, চিনিটা আর দিতে হলো না ওকে। তারপরে ও খেয়ে দিয়ে অফিসে বলছি সরি স্কুলে চলে গেল। তো আমি এদিকে সকাল সকাল স্নান করে ঠাকুরটা পুজো দিয়ে ফেলি। আর কালকে তো ফুল বেলপাতাগুলো যা কিছু লাগে সব নিয়ে এসেছি। এখন ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। আর অবন্তিকার বাবা অবন্তিকাকে স্কুলে রেখে আস্তে আস্তে মনে হচ্ছে যে আমার পুজোও কমপ্লিট হয়ে যাবে, কারণ কালকে যেহেতু ফুল বেলপাতা সব নিয়ে এসেছি, কালকে সবগুলো আমি আলাদা করে ভালো করে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। এখন শুধু বাসন কটা মেজে নিয়ে ঠাকুরের ওই জায়গাটা গুছিয়ে গাছিয়ে পুজো দিয়ে দেবো। বাসন মাজা কমপ্লিট হয়ে গেল। এখন চুলটা আঁচড়ে নিয়ে তারপর সিঁদুর পরে নেব। তো কিছুদিন ধরে বললাম না, মনটা ভারাক্রান্ত, কিছুই ভাল লাগছে না। ভাবছি যে বাড়ি যাব। কয়েকদিন থেকে না, 1 মাস থেকে বলছি অবন্তিকার বাবাকে যে আমি বাড়ি যাব, আমাকে বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দাও। তো প্রথমে তো যেতে দিচ্ছিল না,
বলছে মেয়ের পরীক্ষা হ্যান ত্যান অনেক কিছু কথা বলছে। তারপর মেয়ের পরীক্ষা যখন শেষ হলো, সদ্য ম্যাম আসা শুরু হয়েছে, আবার তুমি বাড়িতে যাবে, আবার কয়েকদিন বন্ধ থাকবে, আরও পিছিয়ে যাবে অবন্তিকা, যদি যাও তাহলে তুমি একাই যাও। এবারে যদি আমি বাড়িতে ফোন করে বলে আমি আজকে বাড়ি যাচ্ছি, তাহলে ওরা আবার বাড়ির থেকে বলে, বোন মা বাবা সবাই বলতেছে তুই একা আসবি না, আসলে সবাই আয়, একা এসে আবার হই হই দরকার নেই, তুই তার বদল সবাই মিলে আসিস। এবারে সবাই মিলে যদি যাই তাহলে অবন্তিকার বাবার আবার ছুটি নেই। কিছুদিন আগে মা বাবা যখন আসলো তখন 2-3 দিন ছুটি নিয়েছিল, সাথে রোববার ছুটি ছিল, তারপর আবার সোমবারে একটা কিসের ছুটি পড়েছিল। তো সেই সময়টা আমাদের দীঘা যাওয়া কথা ছিল। তো মা বাবা আবার যাবে না বলছে, ওই যে চুমকিকে বাড়িতে একা রেখে এসেছে। একা বলতে কি, আমার দাদু দিদাও ছিল, তো দাদুর এর আগের ভিডিওতে বলেছিলাম না যে পা কেটে গেছে, তো আমাদের এখানে আম কাঁঠাল নিয়ে এসে অবন্তিকাকে খাওয়াবে জন্য দাদু দিদাকে ওখানে আমাদের বাড়িতে চুমকিকে পাহারা দেওয়ার জন্য এনে রেখে মা বাবা এখানে চলে এসেছিল। তো সেই মুহূর্তে আমরা বললাম যে চলো ঘুরে আসি। তো তারপরে মা বাবা বললো যে না এবার যাবো না, তো দাদুরও শরীরটা খারাপ, তার মধ্যে আবার এখানে এনে রেখেছি, চুমকি একাই রান্না বান্না করতেছে, বাচ্চা একটা ছোট, আর বাচ্চাটাও এত দুষ্টু না কি বলবো, সেই দুষ্টু। তো যার কারণে যাওয়া হয় নাই। ওই সময়টা ছুটি নিয়েছে আর এখন ছুটি পাচ্ছে না, আর ছুটি নিতে গেলেও আরও 2-1 মাস দেরি করতে হবে। তো আমি যেতে পারছি না কারণে আমার মনটা সত্যি সেই খারাপ লাগতেছে, কোনো কিছুই ভালো লাগতেছে না, এত লোকের এত কথা শুনতেছি, মানে কোনো কিচ্ছু ভালো লাগতেছে না। আবার এই রোববারের দিন আমার এক দিদির ছেলে হয়েছে, তো তারই আর কি অন্নপ্রাশন, নিমন্ত্রণ হয়েছে। আমি ভাবলাম যে এই সুযোগে বাড়িতে যাব, তো তাও মানে না করে দিল যে এখন যাওয়া হবে না, আমার কোনো ছুটি নেই, সেই জন্যই আর কি ভালোই লাগতেছে না। যদি বলি যে আমার ভালো লাগতেছে না, মন ভালো না, তখন বলে কি চলো রেডি হও আমরা একটুখানি ঘুরে আসি, মলে যাই, এখানে যাই, সেখানে যাই, আমার মন ভালো করার জন্য যা খুশি তাই আর কি করছে। তো তারপরেও আমার ওই কথাগুলো কানে যেন বাজছে, কতদিনে আমি রেহাই পাবো এই জঞ্জাল থেকে। এইবারের যে আমি এত কথা শুনতেছি, পাড়ার যে দেওয়ানি, পাড়ার যে পিসি, সেই লোকগুলোর কারণে আমাকে এত কথা শুনতে হচ্ছে। তো তাদেরকে আমি খুব মানি, খুব ভালোবাসি, খুব সম্মান করি জন্য তাদের কথা রাখতে গিয়ে আজকে আমার এই পরিস্থিতি। যদি তাদের কথা না রাখতাম তখন হয়তো বা আমাকে বলতো যে খুব হয়ে গেছে, দেওয়ানি হয়েছে, যা খুশি তাই করো। এবারে কোনো বিপদ আপদ হলে ওদেরকে বলতে পারবো না। এবারে আমি যে ওদের কথা শুনে জিনিসটা আমার কাছে রাখলাম, রাখার পরে দেখো ওরা কিভাবে মানে পিছু টান দিল। ওদের একটা ভয়েস ওভার আমি আমার মোবাইলে ভিডিওতে দিয়েছিলাম, তো সেইটা কেন দিয়েছিলাম তার জন্য আমাকে কথা শুনতে হয়েছিল ওদেরই। তাহলে ওদের কথা শুনে আমি মানে ওই পাড়ার দেওয়ানির কথা শুনেই আমি পুরোপুরি ফেঁসে গেলাম। তো ওইরকম দেওয়ানিগিরি না করাই ভালো, যদি প্রমাণ সহকারে সাক্ষী দিতে না পারো, তাই না? আজকে একটুখানি প্রমাণ ছিল, সাক্ষী ছিল, সেটা সোশ্যাল মিডিয়ায় দিতে গিয়েও ওদের কথা শুনলাম। তাহলে আমাকে কি ফাঁসাটা না ফাঁসাইলো। কথায় বলে না, নিজ বুদ্ধি রাজা পর বুদ্ধি ফকির, সেই হচ্ছে ব্যাপার। আমি নিজের বুদ্ধি মাথায় নিয়ে দিতে গেছিলাম টাকাটা, তো তখন ওরা বুদ্ধি দিল যে দেওয়ার দরকার নেই, সেটা রেখে দাও, পরবর্তীতে অসুখ বিসুখ হলে কাজে লাগাবে। তো পরের বুদ্ধি শুনে কাজটা যখন করলাম, এখন ফকির হয়ে গেলাম। তাই আমার শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা, এই সমস্ত লোকগুলোর হাত থেকে আমাকে রক্ষা করো, আর বেঈমান আর হারামি লোকগুলোর থেকে দূরে রাখো। আর কিচ্ছু চাই না আমার তোমার কাছ থেকে। তো বন্ধুরা, পুজো কমপ্লিট করে এখন বানাচ্ছি হচ্ছে স্যান্ডউইচ। অবন্তিকার বাবা বললো আমাকেও টিফিন দাও, তো ওকেও বানিয়ে দিচ্ছি, আর আমার জন্য একটা করে নিয়ে খাবো আর কি। আর অবন্তিকার বাবা ভাত খেয়ে দিয়ে অফিসে চলে যাবে।
তো বন্ধুরা আমার বানানো কমপ্লিট। সকাল থেকে এক গ্লাস জলও খাইনি, তো জল খেয়ে নিচ্ছি আর নাইটিটাও চেঞ্জ করে নিচ্ছে। নাইটির গলাটা একদম ঢোলা ঢিলা না, একদম ভালোই লাগে না, ক্যামেরা করলে পরে কেমন একটা দেখা যায়। তো সেই জন্য নাইটি চেঞ্জ করে এই ফ্রকটা পরে নিলাম। এই ফ্রকটা আমি নিজে হাতেই বানিয়েছিলাম আর অনেক দিন থেকে সেলাইও করা হচ্ছে না, কোনো কিছু বানানোও হচ্ছে না। তো মনে মনে ভাবছি যে এখন কিছু একটা করতে হবে, নিজের মনটাকে অন্যদিকে নিয়ে যেতে হবে। তো যার কারণে অবন্তিকার বাবা বলছে মেয়েকে নাচের স্কুলে দেই, তুমিও সেলাই টেলাই করো, কি করো করো, কিন্তু ওই চিন্তা ভাবনাগুলো আর করো না। মানুষ সবসময় তোমাকে ফাঁসানোর চেষ্টা করে, মানুষের ভালো ভাববে, মানুষ তো ধন্যবাদ কোনোদিনই জানাবে না, ভালো কথাটাও বলবে না, উল্টো আরও ফাঁসিয়ে তোমাকে এরকম করবে, কারণ তুমি কম বোঝো। তাই আসলে আমি কম বুঝি। ছোটোবেলায় আমি তো একদম মানে কি বলে না, পাপা কি পড়ি, তো সেই রকমভাবেই মানুষ হয়েছিলাম। বাড়ির প্রথম বাচ্চা ছিলাম আমি, সবার বড়, আর আমার আদর যত্নটাও খুব ভালো হয়েছিল। আর আমি হওয়ার পরে আমার মা অসুস্থ ছিল, তারপর মাকে হসপিটালে এডমিশন করিয়েছিল নাকি, তারপর আমি 1 মাস মতো বাড়িতেই ছিলাম, মায়ের দুধ পাইনি। তো আমার ঠাকুমা দিদা আমাকে এত কষ্ট করে মানুষ করেছিল, এত আদর যত্ন করে মানুষ করেছিল, তো তখন থেকেই আমাকে নাজুকভাবে পালন পোষণ করা হতো। বাবা মার যতই কষ্ট হোক না কেন, কিন্তু আমাকে কোনোদিনও কষ্ট বুঝতে দেয়নি। তো সেই কারণগুলোতে না আমি কোনো কিছুই ভালো মন্দ বুঝতামই না। তো আমি সব সময় জানি যে সবাই ভালো, আমিও ভালো, সবাই ভালো, এরকম ভাবতাম। কেউ যদি আমাকে ইয়ার্কি করে বা ঠাট্টা করে বলতো যে তোমাদের ঘরে না এই জিনিসটা দেখেছি, আমাকে দিবি, আমি সাথ দিয়ে দিতাম, সেটা আর আমি ভাবতাম না দুবারও। পরে বাবা মার একটুখানি বকাঝকা খেতাম যে এরকম করে নাকি, মানুষ যা চায় তাই দেয় নাকি, কতক সময় নাও বলতে হয়। তো আমি ওগুলো বুঝতাম না। একবার কি হয়েছিল, আমাদের পুকুর ছিল, তো পুকুরের মাছ একদম শিঙি মাগুর একদম দামি দামি মাছগুলো মানে মেরেছিল, জল ছেঁকে ধরে রেখেছিল একটা হাঁড়ির মধ্যে। তো আমাদের বাড়ির পাশে একটা স্কুল, তো সেই স্কুলের টিচার ভোটের ডিউটি করতে এসেছিলো। তো মাছ মারা দেখে বলতেছে যে কিরে তোর বাবা না অনেকগুলো মাছ মারলো, তো আমাকে দিস তো কটা, তোর বাবাকে গিয়ে বলতো। তো আমি বাড়িতে এসে বাবাকে বললাম যে বাবা উনি আর কি মাছ চাইলো। তো বাবা আবার মানে এত কষ্ট করে মাছ মারতেছিল, তো আমাকে কি করে বললো যে যা হাড়ের সব মাছ দিয়ে আয়। আমি কি করেছি, হাড়ের সব মাছ তুলে ওই মাস্টারমশাইকে দিয়ে এসেছি। তো আমি না কোনো মানে কিছুই বুঝতাম না আগে। এই ধরনের ঘটনা আমি অনেকবার করেছি, অনেকবার আমি বকাও খেয়েছি, তারপরেও শিক্ষা হয়নি। তো এখন বড় হয়ে বিয়ের পর লোকে আমাকে এমনভাবে মানে নাচাগুলো নাচাচ্ছে, এমনভাবে ফাঁসিয়ে দিচ্ছে, এখন দুনিয়াদারি বুঝতেছি, আর কিছু না। তো বন্ধুরা আমরা একটুখানি ছাদে এসেছি, ওই আর্টিফিশিয়াল যে ঘাসটা আছে, তো তার উপরে অবন্তিকে জল ফেলেছিল, তারপর মুগ ডাল ভাজা খেয়েছিল সেটা ফেলেছিল, তো মেলে দিয়েছি 2 দিন আগে, তো এখনও অবধি শুকায়নি, বৃষ্টি হচ্ছে, ধোয়াও হচ্ছে আর কি। আর এইদিকে দেখো একটা ছাদে বানর কি সুন্দর করে কলের পাইপটা ধরে বসে আছে। কবে পিটতেছে মনে নেই না, যেটা থাকে। ওহো হ্যাঁ, আর বান্দর পিটে নেই রে,
মুই ভয়ে ঠেলে দৌড়েছ ওই ফির মোর সাথে আরো দৌড়েছে। এতগুলো চেয়ারের মাঝখানে বসলে ভাঙতে ফির পরে হবে। নামো, এক্ষুনি কেলেঙ্কারি হয়ে যাবে। নামো নামো, ঘরে যাই বসবো, তো ঘরে যাই সব কিছু দেখবো। অকাজি মানে বাচ্চা মানুষ, ওই যে বাচ্চা মানুষ। সব সময় এখানে গলত কিছু করে করে দেয়। আমি এখন বাচ্চা গেছি, তোমার দিতে বাচ্চা এতদিনে কতগুলো সর বা বলে তো বন্ধুরা, অবন্তিকার বাবা খাওয়া দাওয়া করে অফিসে চলে গেল। তো এদিকে আবার অ্যামাজন থেকে একটা জিনিস অর্ডার করেছি, সেটা চলে এসেছে। আবার অবন্তিকাকে আনারও সময় হয়ে গেছে, দুটো কাজ একসঙ্গে পড়েছে। তো কি করা যাবে, একজন লোক এসে দাঁড়িয়ে আছে যেহেতু জিনিসটা নিয়ে, তো সেটাই আগে নিচ্ছি, তারপরে যাব অবন্তিকাকে আনতে। একটু খুলে দেখা যাবে না? ওপেন বক্স ডেলিভারি নয়। হ্যাঁ, ওপেন বক্স ডেলিভারি নয়, আপনাকে ডেলিভারি করে তারপর খুলবে। আচ্ছা। ওখানে রেখে দিন তাহলে। তো বন্ধুরা, জিনিসটা ঘরে রেখেই যাব অবন্তিকাকে আনতে। এখন আর আনবক্সিং করার মতো পরিস্থিতি নেই, কারণ সময় হয়ে গেছে অবন্তিকাকে আনার। তো ঘরে রেখেই আমি আবারও লিফট দিয়ে নেমে যাচ্ছি অবন্তিকাকে আনতে। অবন্তিকাকে ঘরে নিয়ে এসে বললাম, তুই ড্রেসটা চেঞ্জ কর, আমি এই জিনিসটা খুলছি, দেখি কেমন এসেছে না এসেছে। তো খোলার চেষ্টা করছি, চারপাশে এত মানে করা না, বুঝতে পারছি না কোনটা সিধা দিক কোনটা মানে উল্টো দিক। তো তারপরে খুললাম, একটা বড় বক্সের ভিতরে একটা ছোট বক্স। তো দেখতেই পাচ্ছ ঘর মোছার জন্য এই মগটা এসেছে। এরকম একটা আগেও অর্ডার করেছিলাম, তখন দাম কম ছিল, 1200 টাকা করে ছিল তখন, কিন্তু এখন এই জিনিসটার দাম দাঁড়িয়েছে হচ্ছে 1500 টাকা। তো আগেরটার মধ্যে না ওই ছিল না, কি বলে, ফ্লোর মোছার যে লিকুইডগুলো, তো সেগুলো রাখার জন্য একটা বোতল দিয়েছে আর একটা টানার জন্য হ্যান্ডেল দিয়েছে। তো এর আগেরটায় এরকম ছিল না। দেখো এখানে অবন্তিকা খেলছে, আমি বন্ধ করে দিচ্ছি। এরকম নতুন নতুন খেলার জিনিস হলে ভালোই হয়, মজা। কি বলতো, যতই নতুন নতুন জিনিস খেলনা কিনে দেই না কেন, ওটা দিয়ে একদিন কি দুদিন খেলবে, তারপর ওটা পোষায় না। তো প্রত্যেক দিন যদি এরকম ইউনিক ধরনের কোনো কিছু খেলনা আসে ঘরে, তাহলে তো মজাই মজা, বলো। ওরা ওরকমই চায়। তো আর প্রচণ্ড পরিমাণে জল পিপাসা লেগেছে, তো 1 গ্লাস জল খেলাম আর অবন্তিকাকেও দিলাম। তো সকালবেলা না আমি ছাতুটা খাইনি ওই দিয়ে, তো এখন খেয়ে নেব।
অবন্তিকাকেও একটুখানি দিলাম, বললাম যে ভাত এখনও রান্না করিনি, এটা খেয়ে নে, একটুখানি খেয়াল, আমি তাড়াতাড়ি করে ভাতটা রান্না করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি রান্না করব হচ্ছে করলা, আলু, সজনে ডাঁটার একটা সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি, আর করব মিষ্টি কুমড়ো, তারপর পুঁই শাকের একটা ঘন্ট। তো এই সবজিগুলো এনেছি, বাজারে দেখেছি, মন চাইছে নিয়েছি, তো কালকে রান্না করা হয়নি। তো বেশি দিন ফ্রিজে থাকলেও না নষ্ট হয়ে যায়, তো আজকে ভাবছি যে রান্না করে রেখে দেবো, 2 দিন তো খেতে পারবো, 2 দিন না হলেও 1 দিন তো খেতে পারবো, আজকে হবো আর কালকেও খাবো। তো সেই জন্য আর কি একবারে রান্না করে নিচ্ছি, তো নাহলে না নষ্ট হয়ে যাবে। তো বর্ষার দিনের সবজি এমনিতেই দেখবে যে না খেলেও আর কি জল, যে বৃষ্টির জল যেটা পায় করলার মধ্যে, তারপর শাকের মধ্যে, তো সেটা যে আটকে থাকে না, সেখান থেকেই আর কি পচন ধরে। তো এখন অবধি ভালো আছে যেহেতু, তো সেই জন্য ভাবলাম তেল মশলা দিয়ে রান্না করে রাখলে ভালো থাকবে 1 দিন হলেও। তো যাই হোক, এখানে আমি সজনে ডাঁটা কেটে নিচ্ছি, তারপর করলা, আলু, তারপর বটবটি আছে, বটবটি আলু ভাজা করব, আর করব হচ্ছে ডাল। কুমড়োটা দেখো একটু একটু পচে যাচ্ছে, তো বগলগুলো কেটে ফেলে দিলাম। পুঁই শাকেরও কয়েকটা পাতা পচন ধরেছিল, তো সেই জন্য ভাবলাম আজকে করে নেই, আর কি করা যাবে, সবজিপাতির যা দাম, নষ্ট হতে তো দেওয়া যায় না চোখের সামনে। এখানে ওই পুঁই শাকের পাতাগুলোতে হালকা হালকা মাটি লেগে আছে, তো পুঁই শাকের পাতাটা আগে ধুতে হবে, তারপর কেটে নিতে হবে, তো সেই জন্য আলাদা করে ছিঁড়ে রেখে দিলাম, আর ডাঁটাগুলো কেটে নিচ্ছি।
বন্ধুরা আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল, তো যাই হোক ডালটা সোমবার দিয়ে দিলাম এখানে। তো আজকে আমি রান্না করলাম হচ্ছে এই যে কাঁঠালের বীজ ভাজা, তারপরে করলা আলু বটবটি এগুলোর একটা ভাজা, তারপর ডাল, 2 ধরনের সবজি। তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও। আজকের মতো এখানে টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।